চাকরিটা খুবই ইম্পর্ট্যান্ট, যে জন্যে তোমার কাছ থেকে কোনো তথ্য সংগ্রহ না করে আমরা নিজেরাই তোমার সব তথ্য সংগ্রহ করেছি। দেখো, আমার পরে এই অফিসের যাবতীয় কাজ তুমিই করবে, কারণ আজ আমি এখানে, কাল ওখানে, দেশে বিদেশে ঘুরে বেড়াই, অফিসে সময় দিতে পারি না। তো যুবরাজ, তুমি বেতন কত চাও বলো তো? বেতন আপনার ইচ্ছে অনুযায়ী দিলে হবে স্যার। আমার একটা চাকরির খুব দরকার ছিল, আমি পেয়েছি স্যার, এটাই যথেষ্ট। আমার জীবনে একমাত্র সুখের ঘটনা হবে আজকের এই চাকরিটা স্যার। আমি আমার এই জীবনে আপনার মতো মানুষ দ্বিতীয়জন দেখিনি স্যার। কি হলো? কি হলো? কিছু না, বাথরুমে যাও। তুমি এখনো বাইরে যাওনি? না, ভাবলাম আজ সারাদিন তোমার সাথে বাসায় সময় কাটাই। হঠাৎ? আজ ছুটির দিন তো, তাই। তোমার আবার ছুটির দিনও আছে? অবাক কাণ্ড তো। আবার দেশের বাইরে যাচ্ছ কবে? না, যাচ্ছি না, এই মুহূর্তে যাচ্ছি না। দেখো, তুমি এত বড় বাড়িতে একা একা থাকো, আমি যখন তখন দেশের বাইরে চলে যাই তো। সুরাইয়া, তোমার লেখাপড়া কেমন হচ্ছে? কি ব্যাপার, আজ হঠাৎ আমার লেখাপড়ার খবর জানতে চাইছো? তোমার লেখাপড়ার খবর নেওয়া অ্যাজ এ ফাদার পার্ট অফ মাই রেসপন্সিবিলিটি, তাই না? আমার লেখাপড়া বেশ ভালো মতোই চলছে। আর কিছু বলবে? Aren't you behaving cruel? তোমার নিজের আচরণ কেমন তা নিয়ে কোনোদিন ভেবেছো? ভাবনি, তাই আমার আচরণ তোমার কাছে ক্রুয়েল মনে হচ্ছে। হ্যালো, আমি এক্ষুনি আসছি। আজকের দিনটা তোমার আমার সাথে কাটানোর কথা ছিল না? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবো, কথা দিচ্ছি।
হ্যালো মা, কেন আমি কি কোনোদিন তোমাকে ফোন করিনি? শোনো, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তুমি যদি ঢাকায় চলে আসতে পারো তাহলে আমরা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকব। না, কোনোদিন 2-2:30টায় বাসায় আসেন? কোনোদিন আসেনি না? আসবেন যে না সেটাও কিন্তু ফোন করে জানান না। মা, তাহলে কি সত্যি বাসা দেখব? তাই নাকি? না মা, আমরা একসঙ্গে থাকব, সমস্যা কোথায়? আচ্ছা, যুবরাজ ভাই, আমি কিন্তু তোমার বিষয়টা এখনো কিছু বুঝলাম না। আমিও তো কিছু বুঝতে পারছি না। কিন্তু তোমার টাকা পয়সার বহর দেখে তুমি তা শিখে যাইতেছি। কাম নাই, কাজ নাই, ঘরে বই টাকা পাইতেছো, বিষয় কিন্তু খুবই সন্দেহজনক। আসলে আমার দরকার একটা চাকরি, কিন্তু চাকরি হয়েছে কি হয়নি বুঝতে পারছি না। অফিসে গেলেই টাকা পাচ্ছি। কিসের অফিস? এক্সপোর্ট ইম্পোর্টের অফিস। এক্সপোর্টটা করে কি আর ইম্পোর্টটাই বা করে কি? আমি জানি না। শোনো যুবরাজ ভাই, আমার আব্বাই আমার বলদা কয়, কিন্তু এখন দেখতেছে আসল বল তুমি। কোন না যে কির মধ্যে ডুবে পড়ো, কোনো ঠিক আছে? যেটুকু ডুবে আছি তার চেয়ে বেশি ডোবার মতো কোনো গভীরতা কি আছে? দেখো যুবরাজ ভাই, কাব্য করো না, কাব্য করো না। তোমার সব ফালতু কাব্য আমার একদম ভালো লাগে না, বুঝছো? এখন রাত 1:30, 1 ঘন্টার মধ্যে ফিরবে বলেছিলে। সরি, কিছু করার ছিল না, আর কাজ শেষ না করে ফিরে কি করে? ঠিক আছে, ঘুমো। কালকে আবার আমাকে বাসা খুঁজতে বেরোতে হবে। বাসা খুঁজতে বেরোতে হবে মানে? মানে আপাতত আমি আর এই বাসায় থাকছি না। এ বাসায় থাকছো না মানে কোথায় থাকছো? ভুলেই গেছো যে আমার মা আছে? মাকে নিয়ে অন্য বাসায় উঠতে হবে। এই বাসায় উঠতে তিনি রাজি নন, তাই অন্য বাসা। আমি চাই না তুমি অন্য বাসা নিয়ে থাকো। তুমি চাইলেই সব কিছু তোমার মতো হয়ে যাবে, এটাও তো ভাবা ঠিক নয়, তাই না? অনেকদিন তোমার কাছে ছিলাম, এখন কিছুদিন মার সাথে থাকি। ডোন্ট বি সেলফিশ। তুমি তুমি আমার কথা একবারও ভাববে না? এই জীবনে তোমার কথাই আমি সবচেয়ে বেশি ভেবেছি বাবা, কিন্তু আমার সেই ভাবনার কোনো মূল্যই তোমার কাছে ছিল না। আমার উপর রেগে যাচ্ছ কেন? না বাবা, তোমার উপর আমার কোনো রাগ নেই। তুমি তোমার মতো, আমি আমার মতো। তোমার ইচ্ছের মূল্য দিতে গিয়ে দীর্ঘদিন আমি তোমার সাথে থেকেছি। এখন মার ইচ্ছেটারও তো মূল্য দিতে হবে, তাই না বাবা? দেখো, তুমি তুমি আমার মেয়ে, আমি তো আমার মায়েরও মেয়ে বাবা। আমি আমি বহুবার চেয়েছি মা আর তোমার মিল হোক। তোমাকে ছেড়ে মা চলে যাবার পর আমি মার সাথে অনেকবার খারাপ ব্যবহার করেছি,
ভেবেছি আমার সাপোর্ট না পেয়ে মা আবার ফিরে আসবে। কই, মা ফিরে আসেনি। না এসে অবশ্য তিনি ভালোই করেছেন। মা চলে যাবার পরও তোমার জীবনযাপনে কোনো পরিবর্তন আসেনি। দিনের পর দিন তুমি নিরুদ্দেশ থাকো। তোমার কোটি কোটি টাকা বাবা, কিন্তু তোমার এই টাকার উৎস তোমার মেয়ে, তোমার সন্তান হয়েও আমি জানি না। যেমন জানে না তোমার স্ত্রী, আমার মা। আই এম সরি। পেপারে ছবি দেখিসনি? হ্যাঁ, মানবিকে কুমিল্লা বোর্ডের ফার্স্ট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার স্টুডেন্ট। এত শার্প মেয়ে আমার অধ্যাপনা জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। আমি কাগজপত্র সব পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, তুই ভর্তি ফর্ম তুলে কালেকশনে রাখিস। আমি কাল আবার ফোন করব। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে সাথে নিয়ে আসব। আচ্ছা আচ্ছা, রাখি মা, ভালো থাকিস। তিথি। জি ম্যাডাম। অনেকদিন পর আজ আমার ভীষণ আনন্দ লাগছে। কি আনন্দ ম্যাডাম? আরেকদিন বলবো। শোনো, আমরা কিন্তু আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। পড়ো। I was waiting for you. সরি স্যার, আমার একটু দেরি হয়ে গেল। It's all right. তো কেমন আছো বলো? জি স্যার, ভালো। স্যার, আমি আজ ফাইনালি জানতে এসেছি আমার চাকরিটা হচ্ছে কি হচ্ছে না। ওয়েল, তোমার সম্পর্কে সব তথ্যই আমরা সংগ্রহ করেছি, কিন্তু তোমার বাবাকে কোনোভাবে আমরা ট্রেস করতে পারছি না। স্যার, আমার চাকরি হওয়া না হওয়া কি আমার বাবার ট্রেসের উপর নির্ভর করছে? না, মানে বিষয়টা তা নয়। মানে তোমার সম্পর্কে সব ধরনের তথ্যই আমরা পেয়েছি, কিন্তু তোমার বাবার সম্পর্কে আমরা কিছু জানতে পারছি না। আসলে তার সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই স্যার, আমি বলতে পারছি না। দেখো, আমাদের এখানে চাকরি করার সব রকম যোগ্যতাই তোমার আছে, কিন্তু আমরা একটু সময় নিচ্ছি বিকজ ইট ইজ রিকোয়ার্ড। স্যার, আমার চাকরিটা কি ধরনের, মানে কি কাজ হবে? ওয়েল, চাকরির ব্যাপারে তোমার কি কোনো বাজ বিচার আছে? না স্যার, আমার একটা চাকরি দরকার, শুধু, আর কিছুই না। ওয়েল, তাহলে সেক্ষেত্রে তুমি 1 মাসের অ্যাডভান্স নিয়ে যাও, 15,000 টাকা। ওকে? 15,000 টাকা? কেন, কম হয়ে যায়? ওকে, লেটস মেক ইট দেন 25,000। ইজ দ্যাট ওকে উইথ ইউ? এত টাকা দিয়ে আমি কি করবো স্যার? ওয়েল, আই এম সরি যুবরাজ, আমাকে আজ একটু উঠতে হচ্ছে। হ্যাভ এ নাইস ডে। ওকে স্যার, আমি আসছি। ওকে। স্যার,
আরে সুরে তুমি কি খবর? আসতে হলো, আমার সাথে একটু বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, যাবো না, আগে ভিতরে আও। আও আও না, নাও নাও। কই যাবা? আগে বের হও, তারপর দেখবে। গাড়ি কই? বাইরে গাড়ি নেই। গাড়ি নেই মানে আইসো কিসে? রিক্সায়। ও কয় কি, স্কুটারেও না, ট্যাক্সি কেবো না, সরাসরি রিক্সায়? প্র্যাকটিস করছি, এখন থেকে রিক্সা বাসে চড়তে হবে তো, তাই। এবার কি কিছু বুঝলাম না। অত বুঝতে হবে না, তাড়াতাড়ি রেডি হও। আচ্ছা ঠিক আছে, বউ আমি আইতেছি। ও তুমি আই করছো? আমি তো বলছিলাম যে ঘরে তালা মারি দিয়ে যাবো। আমার কাছে চাবি ছিল। আপনি যুবরাজ? তুমি আই করছো? আমি তো বলছিলাম যে তালা মারি দিয়ে যাবো। সালাম। ওয়ালাইকুম। আপনি যুবরাজ? জি জি, আপনি নিশ্চয়ই সুরাইয়া, তাই না? জি। ভালোই হইল, আমার পরিচয় করে নেওয়ার কোনো সুযোগই তোমরা দিল না। কুদ্দুসের কাছ থেকে আপনার সম্পর্কে যা শুনেছি, আপনি কিন্তু তেমন নন। কুদ্দুস আমাকে আপনার সম্পর্কে যা বলেছে, আপনিও কিন্তু সেরকম নন। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজন সম্পর্কে যা যা শুনছো বয়ান করো, আমি শুনি। যাচ্ছ কোথায়? বাসা খুঁজতে। বাসা খুঁজতে? হ্যাঁ, ওই বাসা লিয়ে কিছু জিনিসপত্র কিনতে হবে, আসতে একটু সময় লাগবে। তো থাকো, হ্যাঁ লো না, গেলাম। রজনীগন্ধা হাতে দিয়ে বললাম চললাম, এক গোছা রজনীগন্ধা। হ্যালো সুরাইয়া, এনিথিং রং? না বাবা। হ্যাঁ, কতদিন পর তুমি নিজে আমাকে ফোন করলে। হ্যাঁ, প্রায় 7-8 বছর হবে, তবে এখন থেকে নিয়মিত করব। মানে? একটা বাসা নিয়েছি বাবা, মাত্র 2টো রুম, খুব ছোট্ট বাসা, তবে ভাড়াও কম, মাত্র 4,500 টাকা। আমাদের আজিমপুরের ঠিক সেই বাসার মতোই। 4,500 টাকা? হ্যাঁ বাবা, মাকে নিয়ে থাকবো। তুমিও মাঝে মাঝে এসে আমাদের সাথে গল্প করে যেতে পারো, মার আপত্তি থাকবে বলে মনে হয় না। জানো বাবা, মার জেদ, রাগ, অভিমান সব কিছু কমে গেছে। মা এখন কত শান্ত। দেখো সুরাইয়া, আমি তোমার বাবা, আমার কথা তুমি একবারও ভাববে না? বোকার মতো কথা বলো না বাবা। মা আজ আমাকে ছেড়ে 7টি বছর কোথায় পড়ে আছেন। আমার কি ইচ্ছে করে না মার সাথে থাকতে? মারও তো ইচ্ছে করে না। তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছেন,
না বাবা, মা তো আমাকে ফেলে যাননি, মা তোমাকে ত্যাগ করেছিলেন। তুমি আমাকে মার সাথে যেতে দাওনি। মা ভেবেছিলেন মেয়ে ঘরে থাকলে তোমার মন ঘরে ফিরবে, কিন্তু তোমার মন তো ঘরে ফেরেনি। আমি দিনের পর দিন, মাসের পর মাস তোমার অপেক্ষায় ছিলাম, কবে তুমি ঘরে আসবে। তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে, কিন্তু সেটা তুমি রক্ষা করতে পারোনি। এবার আমাকে ছুটি দাও বাবা, জোর করো না। হ্যালো 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 সুরাইয়া, হ্যালো। यस सर। ओके सर। जी जी। আপনাকে আর চলে যেতে হবে। কালকে আসবো? নেক্সট উইকে। হ্যাঁ আচ্ছা। হ্যালো, আমার শরীরটা ঠিক ভালো যাচ্ছে না। কেন? এই সেদিন না অস্ট্রেলিয়া চেক আপ করালে? আবার কি হয়েছে? না তেমন কিছু না, কিন্তু আজকের বৈঠকটা হবে, আমি একটু রেস্ট নিয়ে চলে আসছি। আর ওই ছেলের কি অবস্থা? 2 জানুয়ারি কিন্তু ফ্লাইট কনফার্ম। হ্যাঁ সবই ঠিক আছে, আপনি কি একবার কথা বলতে চান? না, ইনকেস গুলি খেলে বা মারা গেলে কেউ হাঙ্গামা করতে আসবে না তো? মনে হয় না, ছেলেটার তেমন কোনো আত্মীয় স্বজন আছে বলে মনে হয় না। দেখো কিন্তু, কারণ কোনো ক্রমে যদি ধরা পড়ে যায় তখন তাকে গুলি করে মেরে ফেলার কোনো বিকল্প থাকবে না। কিন্তু তারপর যদি তোমার বিরুদ্ধে মামলা হয়, এই ডেড বডি নিয়ে টানা হেঁচড়া হয়, তখন সব কিছু ভেস্তে যাবে। বি কেয়ারফুল। ওকে। নিশ্চিতে যাই ফুল বনে রে বোমরা, নিশ্চিতে যাই ফুল বনে, নিশ্চিতে যাই ফুল বনে। কি ব্যাপার কুদ্দুস, মনে এত আনন্দ তোমার? যুবরাজ ভাই, তুমি আমার কোনোদিন দুঃখে থাকতে দেখছো? দেখো না, কারণ আমি জাহান্নামের মাটিতে বসে হাসি পুষ্পের হাসি। তোমার বাসার খবর কি বলো? বাসা? আরে আমি তোমার লাগে ইয়ার্কি করতেছিলাম, তুমি আমার ইয়ার্কি ধরতে পারো না? ইয়ার কি করেছিল না তো বুঝিনি তো। আরে আমি বাসা ঠিক করতে গেছিলাম হলো সুরাইয়ের লেগে। সুরাইয়া আর সুরাইয়ের মা এখন হইতে এক লগে থাকবে, আর বাপের লগে থাকবে না। 4,500 টাকায়
ভাড়া রয়েছি 2 কামরার ফ্ল্যাট, এই তো। আচ্ছা কত তোমাকে একটা প্রশ্ন করি, বলো। সুরাইয়ের সঙ্গে তোমার কি ধরনের সম্পর্ক, মানে কি সম্পর্ক? কেন, আমরা দুজন খুব ভালো দোস্ত। শুধুই কি দোস্ত? এর বাইরে কি কিছু নেই? আরে এর বাইরে যদি কিছু হইতো হেলে আমি তোমার জানিতাম না। সুরাইয়া মেয়েটা খুব ভালো, তাই না? খুব ভালো, খুব মিষ্টি একটা মেয়ে, তাই না? ও মূর্খদা, প্রেমে করছো নাকি? চাইলে কি প্রেমে করা যায় নাকি, কি বলে? বাদ দাও এসব কথা, বাদ দাও। তোমার চাকরি বাকরির কথা কও। সুরাইয়া কিন্তু মাইয়া খুব ভালো। তোমার চাকরি আর তোমার যদি পছন্দ হয় তাহলে ধরো নো প্রবলেম, কারণ সুরাইয়ার বাপের মতো হাই অ্যাম্বিশাস মাইয়া না, ফিট করে দেওয়া যাবে না। তুমি দেখে একবার আমাকে বিয়ে দিয়ে ফেললে। তুমি আমার চেয়েও বেশি সরল, সত্যি। আমার বিয়ে নিয়ে যে কত রকম ঝামেলা আছে তা তুমি জানো না। আমার বিয়ে হয়তো এই জীবনে হবে না, আমার মনে হয় না এই জীবনে আমার বিয়ে হবে বলে মনে হয় না। তোমার লাগে বিয়ে না হইলে সুরাইয়া কেমন ক্ষতি হইবে? হইবে না, কোনোদিন হইবে না। শোনো, তুমি একটা আজব সিরিয়া, বুঝছো যুবরাজ ভাই? তুমি একটা আজব সিরিয়া। হ্যাঁ, ওনার সারা বিয়ে হইবে না। প্রত্যেকটা কথার মধ্যে একটা প্যাঁচগোছ, একটা প্যাঁচগোছ, একটা প্যাঁচগোছ থাকবেই। সত্য সব। তুমি গীতে যাইও পুলবনে রে বমরান, গীতে যাইও পুলবনে। মা, আমার মা, আমাকে ছেড়ে এতদিন কেমন করে ছিলে রে মা? মা, তোমাকে ছেড়ে আমি অনেক থাকতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। সন্তান কি মাকে ছেড়ে আলাদা থাকতে পারে রে? পারে না। রক্তের টান, ভালোবাসার টান বেশি দিন আলাদা থাকতে দেয় না। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি অনেক সময় তোমার ফোনের লাইন কেটে দিয়েছি। না রে, কেটে আমি নিজে নিজেই অনেক কেঁদেছি। আমি অনিচ্ছা সত্ত্বেও বহুদিন তোমার সাথে কঠিন কথা বলেছি। না মা, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারলাম না। মেয়ে কি কখনো মাকে ছাড়া থাকতে পারে রে? পারে না। আমি তোর এই হতভাগী মা। 16 বছর বয়সে তোর বাবার সংসারে এসেছি, তারপর আরো 16টি বছর এই সংসারে কাটিয়েছি। অনেক কষ্টে এই সংসার আর তোকে ছেড়ে আমাকে যেতে হয়েছিল। আরো কত কষ্ট বুকে নিয়ে আমি এই 8টি বছর কাটিয়েছি। এখন তোকে বুকে নিয়ে আমার মনে হচ্ছে আমার সব কষ্ট যন্ত্রণার অবসান হয়েছে মা, অবসান হয়েছে। মা, তোমার মনে আছে সেই ছোটবেলায় আমাদের আজিমপুরের সেই ছোট্ট বাড়িটায় তোমার কোলে শুয়ে আমি বিকেলবেলা বারান্দায়, কতই না স্মৃতি আমাদের, না? তোমার কোলে শুয়ে আমি সারাটা বিকেল কাটিয়ে দিতাম। বাইরের ছেলেরা ফুটবল খেলত, আমি সে তাদের খেলা দেখতাম না। আমি তোমার কোলে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতাম। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কি জানি কি ভাবতাম। মা, আজ আমার মনে হচ্ছে আমার সেই শৈশবের দিনগুলো কোথায় হারিয়ে গেল বলো? না মা, কোথায়? আর বাবার কোলে চড়ে ছুটির দিনগুলোয় আমি বেড়াতে যেতাম লালবাগের কেল্লায়। সেখানে যে বাবার হাত ছেড়ে দিয়ে আমি একা একা সারাটা কেল্লা ঘুরে বেড়াতাম, দৌড়াদৌড়ি করতাম। আবার ঠিক সন্ধ্যের সময়ই বাবার আমার কেমন করে যেন দেখা হয়ে যেত। মা, তোমার মনে আছে
রাতের বেলা তুমি আমাকে নিয়ে যেতে পরিরাজ্যে। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়তো আমাদের বিছানায়। সে নরম চাঁদের আলোয় ভেসে চলে যেতাম আমি আকাশে, এক স্বপ্নপুরীতে। হ্যাঁ মা, সে স্বপ্নের রাজ্যে তুমি আমাকে নিয়ে গিয়েছিলে তোমার রোজ রাতের বেলা গল্পের মাধ্যমে। মা, আজ আমার কোথায় গেল সেই পরিরাজ্য, সেই বিকেল বেলা, সেই চাঁদের আলো, সেই লালবাগের কেল্লা আজ কোথায় হারিয়ে গেল আমার জীবন থেকে? মা বলো। মানুষের জীবনে প্রত্যেকটা সময় একরকম যায় না মা। আমি কলেজে ভর্তি হবার পরেই আমার বিয়ে হয়ে যায়। তোর বাবা আমার পড়াশোনা বন্ধ করেননি, সামান্য চাকরি ছিল তার, ডিসি অফিসে ক্ল্যারিক্যাল জব, সর্বসাকুল্যে ৩,৫০০ টাকা বেতন। অথচ আমাদের সংসার জুড়ে ছিল একটা নীরব আনন্দ। কিন্তু এরই মধ্যে কখন যে কি হয়ে গেল কিছুই টের পেলাম না। তোর বাবার চাকরি গেল না চাকরি ছেড়ে দিল কিছুই বুঝতে পারিনি। কিন্তু ধীরে ধীরে তার পরিবর্তনটা আমি ঠিকই টের পেতাম। কিভাবে যে কি হয়ে গেল এখনো বুঝতে পারিনি। মারে, আমি তোকে নিয়ে থাকতে চেয়েছি, তোর বাবাকে নিয়ে একসাথে থাকতে চেয়েছি মা, কিন্তু পারিনি রে মা। আমার এই মনের ভেতরে কি যে কষ্ট, কি যে যন্ত্রণা, কি যে দগদগে ঘা আমাকে কুরে কুরে খাচ্ছে। এই দগদগে ঘা তোর বাবার জন্যই হয়েছে। তোর বাবা আমাকে ভালোবেসেছে, জীবনে আমি এত ভালোবাসা কোথাও পাইনি। কিন্তু যখন এই লোকটা আমাকে অবহেলা করতে শুরু করেছে তখন আমি সহ্য করতে পারিনি। প্রথমে ভেবেছি ওর জীবনে হয়তো কোনো নারীর প্রবেশ হয়েছে। মনে মনে আমি এক কাল্পনিক নারীকে খুঁজে বেরিয়েছি, কিন্তু পরে দেখলাম না, এ কোনো নারী নয়, এ শুধুই মোহ, অর্থের লোভ। এই অর্থের লোভ তোর বাবাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, তোর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে, এমনকি এই সংসার থেকে বহু দূরে সরিয়ে নিয়ে গেছে। আমি গোপনে গোপনে একটা চাকরির খোঁজে ছিলাম। অবশেষে মফস্বল কলেজে চাকরিটা পেয়ে গেলাম। আমি তোকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলাম মা, কিন্তু নিয়ে যেতে পারিনি। কেন পারিনি জানিস? পারিনি তোরে বাবার জন্যে। আমি তোকে নিয়ে গেলে এই ঘর শূন্য থাকবে, তখন এই লোকটির কি হবে? তাই বুকের কষ্ট যন্ত্রণা বুকে পাহাড় বেঁধে আমি চলে গেলাম। এই লোকটা আমাকে প্রচন্ড ভালোবেসেছে, আমাকে এমএ পাশ করিয়েছে। এই লোকটি আমার মেয়ের বাবা। তাই আমি পারিনি। সবাই মনে করে আমি একজন স্বাধীন চেতা নারী, একা একা বসবাস করি। কিন্তু এই একা বাসের পিছনের কাহিনী কেউ জানে না, কেউ কোনোদিন জানতে চায়নি মা, কেউ কোনোদিন জানতে চায়নি। ওই তিথি, আমি যখন কলেজ চাকরি নিয়ে গেলাম তখন ওকে পেয়ে আমার তোর কথা মনে হলো মেয়েটি বড় দুঃখী। আসলে মেয়েটি দুঃখী আমি জেনেছি অনেক পরে। মেয়েটিকে পেয়ে আমি তোর কথা সবসময় মনে করতাম মা, তোর অভাব পূরণ করতাম মা।
স্যার মনে হয় আজ আর আসবেন না। আসবেন না? উইদাউট এনি মেসেজ স্যার কখনো এত দেরি করেন না। সো বেটার আপনি কাল সকালে আসুন। আচ্ছা। সরি। নো প্রবলেম, প্লিজ আসুন। রিক্সা থামো থামো। কেমন আছেন আপনি? রিক্সা থামো থামো। কেমন আছেন আপনি? পৃথিবীটা বড় অদ্ভুত, তাই না? আমার পা ছুঁয়ে সালাম করবেন না? আপনি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, তাই না? পত্রিকায় পড়েছি আপনি লয়ার হতে চান। লতে ভর্তি হয়েছেন? হ্যাঁ। হোস্টেলে থাকছেন? নতুন স্টুডেন্টদের সিট অ্যালটমেন্ট এখনো শুরু হয়নি, এখনো ম্যাডামের কাছেই আছি। ম্যাডাম? ম্যাডাম আমাকে নতুন জীবন দিয়েছে। সেদিন বাঁচার জন্য বোকার মতো আপনার পা জড়িয়ে ধরেছিলাম। আপনি অবশ্য আমার মতো বোকামি না করে তাড়াতাড়ি পালিয়ে গিয়েছিলেন। যাই হোক, সেই রাত্রে আমি পালিয়ে যাই। পুকুরে ঝাঁপিয়ে পড়ে রাতের অন্ধকারে কিভাবে অতটা পথ হেঁটে আমি ম্যাডামের বাড়িতে গিয়ে পৌঁছেছি মনে নেই। তারপর থেকে ম্যাডামের আশ্রয়ে ম্যাডামের কাছেই আছি। ভালো, খুব ভালো। আপনার ম্যাডামের বাসা কোথায়? কাছেই, পলাশিতে। আমার জন্য দোয়া করবেন।
বিচিত্র পৃথিবী, সত্যি বড় বিচিত্র এই পৃথিবী। বিধাতা, তুমি অসীম, অসীম তোমার ক্ষমতা। তিথি, জি ম্যাডাম। সুরাইয়ের কাছে শুনলাম তুমি নাকি হোস্টেলের সিটের জন্য অ্যাপ্লাই করেছো। জি ম্যাডাম। কেন, তোমার কি এখানে কোনো সমস্যা হচ্ছে? না ম্যাডাম, ব্যাপারটা একেবারেই সেরকম নয়। আপনি তো জানেন আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আপনি আমাকে যে নতুন জীবন দিয়েছেন সেটাকে গড়ে তুলতে চাই। আচ্ছা, পৃথিবীর যে প্রান্তেই থাকি আপনি সব সময় আমার সাথে থাকবেন, সব সময়। ঠিক আছে, এখন পড়ো। আসসালামু আলাইকুম। কুদ্দুস নেই? জি না, এখনো ফেরেনি। ও, আমি তাহলে চলেই যাই। কুদ্দুস আসলে বলবেন। কুদ্দুস না থাকলে কি এখানে বসা যায় না? আরে না না, তা কেন হবে। আসলে ইউনিভার্সিটিতে আমার একটা জরুরি কাজ ছিল, কুদ্দুসকে পেলে ভালো হতো, এজন্যই। ঠিক আছে, আমি কুদ্দুসকে বলবো। আপনি কিন্তু কুদ্দুসের সাথে অবশ্যই আমাদের বাসায় যাবেন। আমি আমার মার সাথে আপনার পরিচয় করিয়ে দেব। জি, আসবো, অবশ্যই আসবো। কথা দিলেন? ঠিক আছে, আসি তাহলে। জি। আরে সুরাইয়া, খারাপ খারাপ, কই যাও? সকালে তোমার বাসায় গিয়েছিলাম, পেলাম না। ক্যাম্পাসেও খুঁজলাম, পেলাম না। কোথায় ডুব মেরেছিলে? আচ্ছা, দোষটা কি আমার না তোমার? আগে তোমার বাসার ফোনে পাইতাম, নাহলে মোবাইলে পাইতাম। এখন তো তোমার বাসার ফোনও নাই, মোবাইলও নাই। উনি কেটা চিনলাম না যে। ওর নাম তিথি, নতুন ভর্তি হয়েছে। বলতে পারো আমার ছোট বোন, মানে মার স্টুডেন্ট, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুই কুদ্দুস, ভর্তি হয়েছো না? কোন সাবজেক্টে? ল। খুব ভালো। কোনো হেল্প লাগলে মোরে কবা। লয় মোর লটা বন্ধু বান্ধব আছে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। জি আচ্ছা, আমরা বাসায় যাচ্ছি। কুদ্দুস বিকেলে এসো বাসায়। আচ্ছা ঠিক আছে, আমনে। ও শোনো, তোমার রুমমেটকেও নিয়ে এসো, আমি ওনাকে বলে এসেছি। ক্যা হ্যাঁ লইয়া মুখা, তোমার বাসায় যায় কি ঘোড়ার ঘাস খাইবে? আমাদের বাসায় ঘোড়া নেই যে ঘোড়ার ঘাস কাটবে। গল্প করব, নিয়ে এসো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লইয়া মনে। এটা শোনো তো। সুরিয়া, তোমার বোনটা কিন্তু দেখতে খুব সুন্দর আছে, মোর খুব পছন্দ হয়েছে। কুদ্দুস, সবসময় আর কি ভালো লাগে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বিকেলে কিন্তু বাসায় আসবে। আচ্ছা আমনে, যাও, খারাই রয়েছে।
কষ্ট নেবে, কষ্ট অনেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট কষ্ট নেবে, কষ্ট অনেক রকম কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট, মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট। একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট প্রেমের কষ্ট, ঘৃণার কষ্ট, নদী এবং নারীর কষ্ট, অনাদর ও অবহেলার তুমুল কষ্ট, ভুল রমণী ভালোবাসার, ভুল নেতাদের জনসভার, তাসের খেলায় দুইটি জোকার নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে, কষ্ট দিনের কষ্ট, রাতের কষ্ট, পথের এবং পায়ের কষ্ট, অসাধারণ করুণ চারু, কষ্ট ফেরি অলার কষ্ট। কষ্ট নেবে, কষ্ট আর কে দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট? কার পড়েছে জন্ম থেকে কপাল এমন, আমার মতো কজনের আর সব পেয়েছে নষ্ট? আর কে দেবে আমার মতো হৃষ্টপুষ্ট কষ্ট? কষ্ট নেবে, কষ্ট। মা, বাবার কথা কি তোমার মনে পড়ে না? মা, চলো না, তুমি আর আমি দুজনে গিয়ে বাবার সামনে দিয়ে দাঁড়াই, তার কাছে সরাসরি জানতে চাই তিনি আমাদের চান না তার বৃত্তের পাহাড় তিনি আরো বড় করতে চান। ঢাকা থেকে মফস্বলে চাকরি নিয়ে চলে যাবার পর আজ 8 বছর তোর বাবা আমার কোনো খোঁজ খবর নিয়েছে? তোর বাবা অনেক দূরের মানুষ হয়ে গেছে রে মা। এখন তার সামনে দাঁড়িয়ে তাকে ফেরানোর চেষ্টা করার কোনো মানে হয় না। সে নিজে না ফিরলে তাকে আর ফেরানো যাবে না। বাবা ভুল করেছেন, তিনি এখনো ভুল করছেন, কিন্তু মা, আমরা তো তাকে ভুল করতে দিতে পারি না। এখন শুয়ে পড়, এসব কথা কাল হবে। শো, ঘুমা। হ্যালো স্যার, ডক্টর আরিফিন ফোন করেছিলেন। আপনার মোবাইল বন্ধ, তাই কিছুতেই যোগাযোগ করতে পারছেন না। বেশ কয়েকবার ফোন করেছেন উনি। আর কিছু? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাকে ফোন করছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যালো, আমার কিছু পারিবারিক সমস্যা হচ্ছে, এই জটিলতার কারণে আপনাকে কয়েকদিন ফোন করতে পারিনি। দিস ইজ নট অ্যান অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তুমি এমন একটা কাজের সাথে জড়িত যেখানে কাজের চাইতে অন্য কোনো বিষয়ই অধিক গুরুত্ব পেতে পারে না। গত 3 দিনে কতটা লোকসান হয়েছে এটা কি তুমি কল্পনা করতে পারো? আই এম সরি, মানে আমার পারিবারিক সমস্যাটা একটু। তোমার পরিবারের কেউ মৃত্যুর মুখে পড়েছিল? না। তাহলে তোমার পরিবারের কেউ মৃত্যুর মুখে পড়লে, পুলিশের সমস্যা হলে, আইনি সমস্যা হলে
যে কোনো সমস্যাতেই তোমার পাশে দাঁড়াবার মতো কত লোক আছে এটা তুমি খুব ভালো করেই জানো। শোনো, যথেষ্ট ক্ষতি তুমি করেছো, এখন আর অন্য কোনো কথা না বলে সোজা অফিসে চলে যাও। দেন ইউ কল মি। ওকে। আমি অফিসে এসেছি। আমাকে একটা খোলাখুলি কথার জবাব দাও। তোমার কি কোনো কারণে মনে হচ্ছে তুমি যে কাজটি করছো তার তোমার করা ঠিক হচ্ছে না? হঠাৎ এই প্রশ্নটা উঠছে কেন? জানতে চাইছি, প্রশ্ন না করে উত্তর দাও। আমার ঘুণাক্ষরেও তা কখনো মনে হয়নি। মাইন্ড ইট, ভালো না লাগলে ছেড়ে দাও, কিন্তু তোমার বাকি নিশ্চয়তা এবং অনিশ্চয়তার দায়ভার তোমার। আমি যা করছি তা জেনে বুঝে এবং সজ্ঞানে করছি। গুড। নতুন ছেলেটির খবর কি? একটু পর ওর সঙ্গে কথা বলবো। ওকে দিয়ে হবে তো? আই হোপ সো। তাহলে ফ্লাইট কনফার্ম করে ফেলি, আর তুমি কাল আবার অফিসে এসে ফোন দিও। বাই। বাই। যুবরাজকে ভেতরে পাঠাও। আপনি যান। বসো। কেমন আছো? ভালো। আচ্ছা, ধরো কোনো কারণে তোমার মৃত্যু হলে তোমার লাশ রিসিভ করবে কে? লাশ লাশ রিসিভ করবে কে? এটা তো কখনো ভাবিনি স্যার। এই শহরে তোমার আপন বলতে কে আছেন? কাছের মানুষ। আমার এক রুমমেট আছে স্যার, নাম কুদ্দুস। আর আর তেমন কে আছে? শোনো, আজ রাত 8টায় তুমি আমাকে একটা টেলিফোন করবে। স্যার আমার ধরে নাও তোমার চাকরিটা হয়ে গেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনি আমার বাবার মতো। আমার বাবা যা করেননি আপনি। তাহলে রাতে তুমি আমাকে টেলিফোন করছো, ওকে? জি ভালো। আপনি ভালো? এই আছি আর কি। সুরে কই দেখলাম না যে? চলে গেছে মনে হয়। ও, তুমি যাও না? ক্লাসের শেষে লাইব্রেরিতে একটু যাচ্ছি। আচ্ছা আচ্ছা, পড়ো ভালো করে পড়ো। আচ্ছা, তুমি আমার একটা সত্য কথা জবাব দেবা? জি বলেন। আচ্ছা, আমার কথায় কোনো আঞ্চলিকতা টোন আছে? একদম না, আপনি খুব শুদ্ধ ভাষায় কথা বলছেন। তুমি মাইন্ডটা আসলে খুবই ভালো।
খুব সত্যবাদী আর খুব পড়ুয়া মাইয়া, আমার খুব ভালো লাগছে। শোনো, লয়ে আমার লট অফ বন্ধু বান্ধব আছে, তোমার যদি কোনো প্রবলেম হয় আমরা সরাসরি বলবা, এনি কাইন্ড অফ প্রবলেম, ওকে? জি আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি যাই। ও শোনো শোনো, এই আমি একবার ওই সুরের বাসায় যাবো, তুমি আমার লাগে যাবা? আমি আসলে কুদ্দুস ভাই লাইব্রেরিতে যাচ্ছি, একটা চ্যাপ্টার পড়তে হবে, ওটা শেষ না করে। আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। শোনো, লয়ে আমার লট অফ বন্ধু বান্ধব আছে, তোমার কোনো প্রবলেম হলে আমার বলবা, নো হেজিটেশন, ওকে? জি আচ্ছা কুদ্দুস ভাই। কুদ্দুস, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি এবার তো ফেললা, এখন বাইরে যাবা? ফোন করেছিলাম, স্যার যেতে বলেছে বাসায়। ও এখন তো 10:15 বাজছে, ফেরবো কখন? ধরো ফিরতে ফিরতে 10টা 10:30 বাজবে। ঠিক আছে, রাতে ভাত খাবা? হ্যাঁ, এসে খাবো। হ্যাঁ আচ্ছা। কুদ্দুস, কুদ্দুস, হ্যাঁ সুরাইয়া খুব ভালো মেয়ে, তাই না? কেন? না এমনি এমনি। সেদিন ওর মার সাথে কথা বলে, ওর সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছিল। ওর মাকে দেখে অনেকদিন পর আমার মার কথা মনে হয়েছে। ওর মার মনে অনেক দুঃখ, তাই না? যুবরাজ ভাই, সুরাইয়ার মার চাই তো দুঃখ বেশি হলো সুরাইয়ার মনে, আর হ্যার চেয়ে বেশি দুঃখ হলো তোমার মনে। দেখো এখন দুঃখ দেখে জোড়া দিয়া শুকানো যায় কিনা। তোমাকে সব দুঃখ পেলে আমার ভালো লাগে না। যাও, তোমার বছর ধরে যাও। আসি। কুদ্দুস, আমি একটু বাইরে যাচ্ছি। তুমি এবার তো ফেললা, এখন বাইরে যাবা কেন? ফোন করেছিলাম, স্যার যেতে বলেছে বাসায়। ও এখন তো 10:15 বাজছে, ফেরবো কখন? ধরো ফিরতে ফিরতে 10টা 10:30 বাজবে। ঠিক আছে, রাতে ভাত খাবা? হ্যাঁ, এসে খাবো। হ্যাঁ আচ্ছা। কুদ্দুস, কুদ্দুস, হ্যাঁ সুরাইয়া খুব ভালো মেয়ে, তাই না? কেন? না এমনি এমনি। সেদিন ওর মার সাথে কথা বলে, ওর সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছিল। ওর মাকে দেখে অনেকদিন পর আমার মার কথা মনে হয়েছে। ওর মার মনে অনেক দুঃখ, তাই না? যুবরাজ ভাই, সুরাইয়ার মার চাই তো দুঃখ বেশি হলো সুরাইয়ার মনে, আর হ্যার চেয়ে বেশি দুঃখ হলো তোমার মনে। দেখো এখন দুঃখ দেখে জোড়া দিয়া শুকানো যায় কিনা। তোমাকে সব দুঃখ পেলে আমার ভালো লাগে না। যাও, তোমার বছর ধরে যাও। আসি। খাদ্য করে
সেদিন তুমি আমাকে তোমার বাবার সঙ্গে তুলনা করেছিলে, কেন জানতে পারি? অন্য কিছু না স্যার, আপনার চেহারার সাথে আমার বাবার চেহারার মিল আছে। শুধু চেহারার মিল স্যার, অন্য কিছু না। আর আমার জন্য আমার বাবার যা করার দরকার ছিল তিনি তা করেননি, আপনি করেছেন স্যার। আচ্ছা, তুমি কি কোনো ধারণা করতে পারো যে কোন ধরনের কাজ তোমাকে করতে বলা হবে? যে ধরনের কাজই হোক স্যার, আমার কোনো কাজে কোনো আপত্তি নেই স্যার। তাছাড়াও এখন আমার চাকরিটা খুব বেশি প্রয়োজন স্যার। বেশি প্রয়োজন? বাট হোয়াই? এতদিন চাকরিটা দরকার ছিল স্যার আমার বেঁচে থাকার তাগিদে, আর অল্প কদিন থেকে আমি একটা স্বপ্ন দেখতে শুরু করেছি। স্বপ্ন? কিসের স্বপ্ন জানতে পারি? স্বপ্নটা একান্ত ব্যক্তিগত স্যার। না, যেহেতু তুমি আমাকে তোমার বাবার মতো জানো সেজন্যই অধিকার নিয়ে প্রশ্নটা করছি। স্যার আমি স্বপ্ন দেখছি একটা সংসারের। একটা মেয়েকে আমার ভালো লাগতে শুরু করেছে, ওর জীবনের সঙ্গে আমার জীবনের অনেক মিল স্যার। ও খুব ভালো মেয়ে স্যার। ওর মাকে আমার মার মতোই দুঃখী মনে হয়েছে। কিরকম? বাবার সাথে মিল না হওয়ার কারণে ওর মা অনেক আগেই স্বামীর সংসার ছেড়ে চলে গিয়েছিল। ও কিন্তু তখন ওর মার সঙ্গে যায়নি, বাবার সঙ্গে ছিল। 7-8 বছর বাবার সঙ্গে থাকার পর এই মাসে মার সঙ্গে গিয়ে উঠেছে। ওর মাকে দেখে আমার মনে হয়েছে ওর মার দুঃখটা ঠিক আমার মার মতোই। আমার মা গ্রামের দরিদ্র ঘরের মেয়ে, শিক্ষা দীক্ষা নেই, কোথাও যাবার তার জায়গা ছিল না, তাই স্বামীর সংসার থেকে গিয়ে মরেছেন। ওর মা শহরের শিক্ষিত মেয়ে, শহুরে মেয়ে, স্বামীর সংসার ছেড়ে গিয়ে তাই তিনি বেঁচে গেছেন। কি নাম মেয়েটার? সুরাইয়া। যুবরাজ, জি স্যার। তুমি এখান থেকে এই মুহূর্তে সোজা থানায় যাবে। থানায়? থানায় কেন স্যার? যা বলছি তাই করো যুবরাজ। তুমি এখান থেকে বেরিয়ে সোজা থানায় যাবে এবং পুলিশ নিয়ে আসবে, এবং এবং কেউ যেন না জানে যে তুমি থানায় যাচ্ছ। রাস্তায় কারোর সঙ্গে দেখা হলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলে, তুমি বলে বসের বাড়িতে গিয়েছিলাম, আমার চাকরি হয়ে গেছে। ওকে স্যার, আমি কিছু বুঝতে পারছি না। তোমার কিচ্ছু বোঝার দরকার নেই যুবরাজ। বেশি বুঝতে চাইলে ক্ষতি হয়ে যাবে যুবরাজ। তুমি থানায় যাবে এবং পুলিশ নিয়ে আসবে, বাস। থানায় ফোন করলে তো পুলিশ চলে আসবে স্যার। ওহো, থানায় ফোন করা যাবে না, সমস্যা আছে। কি সমস্যা? আহা, এত প্রশ্ন করো না। তুমি এখন সোজা থানায় যাবে, পুলিশ ফোর্স নিয়ে আসবে এবং আমাকে অ্যারেস্ট করাবে, বাস। মাফ করবে স্যার, আমি কিছুই বুঝতে পারছি না। যুবরাজ, আমি সুরাইয়ার বাবা। হ্যাঁ যুবরাজ, আমি সুরাইয়ার জনক। দেখো যুবরাজ, আমি গোল্ড ডায়মন্ড পাচারকারী দলের সদস্য। ওই মাফিয়াদের নিয়ন্ত্রণে আমাকে থাকতে হয়। দেখো যুবরাজ, আমাদের হাতে সময় নষ্ট করবার মতো সময় একদম নেই। আমাদের বাঁচতে হবে। তাই তুমি এখন সোজা থানায় চলে যাবে এবং পুলিশ নিয়ে আসবে, বাস। ওকে স্যার। শোনো, এই মোবাইলটা রাখো। দাঁড়াও। হ্যাঁ, অন করো। ব্যাস, লাইন কাটবে না। পকেট নিয়ে চলে যাও। রাস্তায় কিছু হলে আমি টেলিফোনে জানতে পারবো। যাও, দেরি করো না, যাও।
ভাইয়া, কিছু মনে করবেন না, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি। কোথায় গিয়ে? আমার বসের বাড়ি। কি জন্য গিয়ে? চাকরির ব্যাপারে কথা বলতে। আপনারা? আমরা কারা সে প্রশ্ন পড়ে। কিসের চাকরি? সেটা বলতে পারবো না, তবে আগামী মাসে আমাকে আবুধাবি যেতে হবে, এরপরে ঠিক হবে যে কাজ কি। আপনাকে বিরক্ত করলাম, আপনি চলে যান। আপনারা কারা? আসলে আপনার মতো একজনকে খুঁজছিলাম, আপনি সে নন, আপনি চলে যান। উই আর সরি। সাহেব, যুবরাজ ফোন ধরো, যুবরাজ ফোন ধরো, যুবরাজ, যুবরাজ, যুবরাজ। মা, কে যেন এসেছে বাইরে, চলো তো দেখি। কে? 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 আমি দরজা খোলো। মনে হয় তোর বাবা। তুমি? না, হ্যাঁ আমি, কিন্তু আমার কিছু হয়নি, কিন্তু কিছু লোক আমাদের বাড়িটা ঘেরাও করেছে। আমি অবশ্য আগেই সরে পড়েছি, মানে কিন্তু একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা? কি দুর্ঘটনা? যুবরাজ, যুবরাজ গুলিবিদ্ধ হয়েছে। যুবরাজ? হ্যাঁ, থানায় খবর দিতে গিয়েছিল, কিন্তু থানার গেটেই ওরা ওকে গুলি করেছে। কারা? কিসের গুলি? এত প্রশ্ন করো না, আমাদের এক্ষুনি থানায় যেতে হবে, নইলে নইলে আরো সর্বনাশ হয়ে যাবে। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। যুবরাজ এখন কোথায় বাবা? কে? আমরা থানা থেকে এসেছি। যুবরাজ নামে একজন যুবক গুলিবিদ্ধ হয়েছে, তার কাছ থেকে ঠিকানা নেই আমরা এসেছি। সরি, আমি বোধহয় তোমাদের সঙ্গে হাসপাতালে যেতে পারছি না, কিন্তু একটা কথা, যুবরাজকে যেভাবেই হোক বাঁচাতে হবে, যেভাবেই হোক। আপনাকে দেখে আমার মার কথা মনে পড়ছে। আচ্ছা, এরপর যেদিন আসবে সেদিন তোমার মায়ের গল্প শুনবো। আচ্ছা বাবা, যাই। ওয়ালাইকুম সালাম। আসুন। বসুন। লই এলাম, মনে আসা মেরছে তো? কুদ্দুসকে বলেছিলাম
আপনাকে যেন নিয়ে আসে। আমার আসার খুব ইচ্ছে ছিল। এখন থেকে প্রতিদিন আসবেন। আমি, মা, তিথি, কুদ্দুস, আপনি, আমরা আমরা সবাই মিলে গল্প করব। আচ্ছা ঠিক আছে, তোমরা এখনই গল্প শুরু করো, আমি খালাম্মার ধারে গেলাম। বউ আপনি আপনি একদম আলাদা ধরনের মানুষ। একটা কথা বললে কি আপনার বিশ্বাস হবে? না বললে কি করে বিশ্বাস হবে? সত্যি বলতে কি, আপনার মতো এমন মানুষের দেখা আমি আর কোথাও পাইনি। প্রতিটি মানুষ ভিন্ন ভিন্ন স্বভাবের, তবুও কখনো কখনো কারো কারো মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। আমার মনে হয় আপনার আর আমার মধ্যে কোথাও একটা মিল আছে। উঠুন, উঠে হাত মুখ ধুয়ে নিন। এইভাবে না খেয়ে থাকলে তো আপনার অসুখ করবে। খেয়ে নিন। আমার খিদা নেই। এই না বললেন দুদিন ধরে কিছু খাননি আপনি? এইভাবে না খাই মরে যেতে চাই। মরে যাওয়া কি এত সহজ? খেয়ে নিন, খেয়ে নিন। আপনি যদি না খান তাহলে কিন্তু আমি মা বলে আপনি পা ধরে। হাসবেন না। আপনারা যুবরাজের কে কি হন? আমরা ওর ঘনিষ্ঠ। ঢাকায় ওর আর কেউ নেই। কেউ নেই? আমাদের ডেড বডি রিসিভ করবে কে? জি, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আসলে ব্রাশ ফায়ার তো আমাদের করার কিছুই ছিল না, সরি।
আমার নাম যুবরাজ। বাবা খুব আদর করে আমার এই নাম রেখেছেন। আগেকালের রাজা বাদশার ছেলেদের নাকি যুবরাজ বলে ডাকা হতো। আমার বাবা নিজেকে রাজা বাদশার দলের লোক মনে করতেন কিনা, সে কারণে ছেলের নাম রেখেছেন যুবরাজ। যুবরাজের চিরবিদায় তার বাবাকে পরিবর্তিত এক মানুষে পরিণত করে। জীবনের সব হিসেব নিকেশের খাতা বন্ধ করে তিনি চলে আসেন চিরশায়িত যুবরাজের শয্যাপাশে। তারপর তার দীর্ঘদিন ও রাতগুলি কাটতে থাকে এখানেই। ছেলের জীবদ্দশায় তিনি তার পাশে থাকতে পারেননি। মৃত্যুর পর আর তিনি ছেলেকে এক মুহূর্তের জন্য ছেড়ে যেতে রাজি নন। Ah